কাজল কিছু বলার সুযোগ না দিয়ে রিয়ান ফোন কেটে দিল। মীরা চুপ করে পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মানুষটা বড্ড চতুর। নিশ্চিত আগে থেকে সব ঠিক করে রেখেছে। রিহান নুডলস আর নিজের জন্য কফি করলো। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে মীরাকে ডেকে পড়ল, আমার সাথে আয়। রিহানকে অনুসরণ করে মীরা ডাইনিংয়ে এলো। রিহান ফিরে গিয়ে পানির বোতল আনে। মীরা চেয়ারে বসে, একটা ঘড়ি আছে দেওয়ালে। মীরা সেটাই তাকিয়ে চোখ বড় করে নিল। দুপুর 2টায় বেশি সময় বাজে। এত সময় ঘুমিয়েছে রিয়ান ভাই, এজন্যই বুঝি ওর পেটটা জ্বলছে। সে সকাল 8টা বাজে খেয়েছে, ক্ষুধা তো লাগবেই। রিহান নুডলসের বাটি সামনে রাখতেই মীরা এক পলক রিহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, আপনি খাবেন না রিহান ভাই? না। রিহান কফির মগে চুমুক দিয়ে সোজা সাপটা জবাব দেয়। মীরা নড়েচড়ে বসে, মনটা বড্ড খসখস করছে। একটা কথা জানতে ইচ্ছে করছে, কিন্তু কথাখানা জিজ্ঞেস করবে কিনা ভেবে পাচ্ছে না। তবে যত ভাবনা তত বেশি চিন্তা। মীরার একদম এসব পছন্দ নয়। চঞ্চল প্রকৃতির মেয়ে মীরা, অত শত ভাবাভাবির কিচ্ছু নেই, যা হবে পরে দেখা যাবে। আর চোখে রিহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বাড়ি কবে এসেছেন? আজ 5 দিন ধরে আছি। শান্ত কণ্ঠে জানালো রিহান। মীরা চমকে উঠল। কি বলে রিয়ান ভাই, রোজ গ্রামে আসে? এত পথ জার্নি করে? তবে যে ওর সাথে একদিন দেখা করলো না? গত পরশু শুধু শাহনাজ আপাকে খবর পাঠালো। তবুও মীরা অভিমান করেছিল বিধায় আসেনি। এখন অভিমান করে বলল, আমার সাথে দেখা করেননি? এই জন্য অভিমান? রিহান জিজ্ঞেস করলো। মীরা মাথা নিচু করে ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। এতে আমার কিছু যায় আসে না। রিয়ান ঠোঁট টিপে হাসে। মীরা মাথা নিচু, নজরে আসে না। হাতের চামচ টুং করে শব্দ হয়। রিহান দেখে মেয়েটা রাগে চামচ টেবিলে রেখেছে। কাছের টেবিলে শব্দ হয়। হঠাৎ মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি পাষাণ পুরুষ, চিরতাপনি, নিম পাতার চেয়ে তেতো। রিয়ান হঠাৎ মীরার এমন রূপ দেখে তবদা খেলো। কি থেকে কি হলো বুঝতে সময় লাগলো, তবে বুঝতে সময় হয়ে রয়ে শুয়ে জানালো, জানি। টাস করে চেয়ার পেছন ঠেলে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রিহানের হাত টেনে ধরলো। মীরা ছাড়তে চায় কিন্তু পারে না। রিহানের দিকে ফিরে না, উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। রিহান পিছন থেকে হাত ধরে ওর খুব নিকটে দাঁড়িয়ে মীরা অনুভব করতে পারছে নিজের ঘাড়ে রিয়ান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস। মীরার চোখ বন্ধ হয়ে আসে। রিয়ান কি বুঝতে পারলো সেটা? হয়তো ছেড়ে দিল মীরাকে। মীরা পেছনে না থেকে এক দৌড়ে যেই রুমে অত সময় ছিল সেখানে চলে গেল। রিহান পেছনে গেল না। টেবিলের উপর থেকে নুডলসের বাটি আর নিজের কফির মগ হাতে নিয়ে তবেই এলো রুমে। মীরা তখন সব এই রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। রিয়ানকে দেখে লজ্জে অস্বস্তি চোখে মাথা নিচু করে। ছি, একটু আগে কী সব ভাবছিল মীরা। ভাবতেই মীরার গাল লাল হয়, কান গরম হয়ে আসে। রিয়ান ভাই যদি জানতে পারে মীরা তাকে নিয়ে রোমাঞ্চ করার ধান্দায় ঘুরছে কিংবা এসব কল্পনা করে, তাহলে মীরার গালে নিশ্চিত দুটো থাপ্পড় পড়বে। আমার বউ না তুই? এভাবে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তোর মতো পুচকে মেয়ের সাথে রোমাঞ্চ হবে না। হঠাৎ রিহান এমন কিছু বলবে মীরা ভাবেনি। অপ্রস্তুত হয়ে পড়ে মেয়েটা। রিহান মীরাকে ঠিকমতো ভাবতেও দিল না। তারা কি বলে, খাবার খেয়ে রেডি হয়ে নে। রিহানের কথাই মীরার সর্বপ্রথম প্রশ্ন হলো, এখন তো 4টা বাজতে অনেক দেরি, তাহলে? বলে উঠল, এখন তো সবে মাত্র 3টা বাজে রিহান ভাই। তো তোর কি এখানে আরো থাকতে ইচ্ছে করছে নাকি? রিহান গায়ে জ্যাকেট জড়তে জড়তে উল্টো প্রশ্ন করে। মীরা থতমত খায়। দেওয়ালের সাথে অ্যাডজাস্ট করা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। স্কার্ফ ঠিকঠাক করে ব্যাগ কাঁধে তুলে রিহানকে অনুসরণ করে। শাহনাজ, কাজল, ইফাত অপেক্ষা করছিল রিহান মীরার জন্য। মীরা আসতেই শাহনাজ আর মীরা বাড়ির পথে হাঁটা ধরে। মীরা বারে কয়েক পিছনে তাকায়। আসার সময় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। রিহান মাঝপথে গাড়ি থামিয়ে মীরাকে হঠাৎ জড়িয়ে ধরেছিল অনেক সময়। মীরা সেই থেকে ঘুরে আছে। রিহান নিজে থেকে কিছু বলেনি, মীরাও না। মীরা দৃষ্টি আড়াল হতে কাজল বলল, রানা জান বাবার সাথে কথা বলেছে, এবার এমপি নমিনেশন তাকে দেওয়ার বন ব্যবস্থা করেছে। রিহান জল শক্ত করে নেয়। আজ এসব নিয়ে কথা বলতে হবে রমজান শেখের সাথে। উনি নিজের ইচ্ছে এভাবে অন্যের উপর চাপাতে কি করে পারে রিহান ভেবে পায় না।
রিহান গাড়িতে বসে। কাজল ইফাতও উঠে আসে। রিহান গাড়ি স্টার্ট করে। আব্বা, গ্রামে আসো প্রতিদিন, বাড়ি আসো না। শরীরের কি অবস্থা হয়েছে আল্লাহ। রিহান বাড়ি এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। আর তখনই নজরে আসে মাকে। রেহনুমা বেগম ছেলেকে দেখে বিছানা ঠিকঠাক করা বাদ দিয়ে এগিয়ে আসতে আসতে করুণ স্বরে কথাগুলো বলে। রিহান চট করে টাওয়াল রাখে পাশের চেয়ারে। মায়ের মুখ দুটো হাতে আগলে নিয়ে চুম খাই কপালে। অতঃপর মুচকি হেসে বলে উঠল, আজ সারাদিন তোমার ছেলে বউয়ের সাথে ছিলাম আম্মু। মীরা, হ্যাঁ। রোকেয়া আপা। বাড়ি ছিল না। রেহনুমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরপরই কিছু মনে পড়তেই বলে উঠল, আব্বা, তোমার দাদাজান দেখা করতে বলেছে, খবর পাঠিয়েছে। রেগে আছেন মানুষটা। রমজান শেখ গম্ভীর রাগী স্বভাবের হলেও মনটা বেশ নরম। বয়স হয়েছে, তবে এখনো বেশ শক্তপোক্ত পুরুষটা। রিহান দাদার কক্ষে এসে দরজায় দাঁড়ালো। দাদি নীনা বেগম রুমে নেই। রিহান সবাইকে লিভিং রুমে দেখে এসেছে। রাত 8টা বাজে, খাওয়ার সময় হয়ে আসছে, তাই লিভিং রুমে সবাই এখন আড্ডা দিচ্ছে। দাদাজান আসবো? রমজান শেখ এজি চেয়ারে বসেছিল বই নিয়ে। রিহানকে দেখে বই রেখে চশমা খুলে বইসহ সেন্টার টেবিলের উপর রেখে চমৎকার হেসে বলে উঠল, আরে আমার দাদু ভাই যে, এসো এসো। রিহান ততক্ষণে রুমের ভেতর চলে এসেছে। একটা চেয়ার টেনে দাদুর পাশে বসলেন। জিজ্ঞেস করলো, শরীর ভালো তোমার? সে তো ভালো, কিন্তু তোমার উদাসীনতার কারণ কি দাদু ভাই? রমজান শেখ প্রথমে হাসি মুখে জানালো, পরে চিন্তিত কণ্ঠে রিহানকে প্রশ্ন করে। রিহান চুপ থাকে। রমজান শেখ নাতির গম্ভীরতা দেখে আর বেশি ঘাটলো না, তেমন এড়িয়ে গেল। বলল, তোমার মামার সাথে কথা হয়েছে? তোমায় প্রার্থীর তালিকা দিতে যাচ্ছে। আমি এসব করতে চাই না দাদাজান, ব্যবসা তো এখন আমিই দেখি। রিহান নিজের মতামত প্রকাশ করে। সে নিশ্চিত দাদাজান বিষয়টা বুঝতে পারবে, তার সিদ্ধান্তকেও সম্মান করবে। রমজান শেখ কিছু সময় চুপ করে থেকে ঘাড় নেড়ে বলে, তা তো দেখবে, কিন্তু নিজে কিছু। মন দিয়ে বিজনেসটা করতে চাই, তোমাদেরটা না হলে নিজেরটা। রিহান এবারও আগে নেই কণ্ঠে জানায়। রমজান শেখ হয়তো নাতির মনোভাব বুঝতে সক্ষম হয়, তাই সম্পূর্ণ খোলামেলা করে নিতে বিষয়টা জানতে চাই। এটাই তোমার ফাইনাল ডিসিশন? তোমার ইচ্ছে থাকলে বলো, আমি নির্বাচনে রমজান শেখ নাতিকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মুচকি হেসে বলে উঠল, কখনোই না। তোমার ইচ্ছেকে আমি সর্বদা সাপোর্ট করে মর্যাদা দিয়ে এসেছি, এবারও দেব। রিহান দাদার কথাই মৃদু হাসলো। রাগী হলো, মন বেশ নরম। আর কিছু টুকটাক কথা বলে খাবারের জন্য ডাক পড়ে তারা ডাইনিংয়ে এলো। শেখ পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 9 জন। ইফাত, রিয়ান, রমজান শেখ, ওনার স্ত্রী আর রিহানের বাবা মা, সাথে ইফাদের ছোট বোন ঈশিতা সহ বাবা মা। 51বর্তী পরিবার তাদের। আর শেখ বাড়ির বড় 2 মেয়েকে অনেক আগে বিয়ে দেওয়া হয়েছে। ইস, পড়াশোনার কি অবস্থা, দিনকাল কেমন চলছে? রিহান খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো। ঈশিতা এবার 8ম শ্রেণীতে পড়ে। ইফাত বোনের মাথায় গাঁটটা মেরে বোঝালো রিহানের প্রশ্নের উত্তর দিতে। মূলত এটা করার কারণ হচ্ছে ঈশিতা চঞ্চল প্রকৃতির মেয়ে, ভীষণ দুষ্টু। বাড়ির ছোট সদস্য হয় দরুন কম বেশি সবার আদরে আদরে বাঁধা হয়েছে। বাড়িতে কাউকে যদি একটু ভয় পায়, সেটা হচ্ছে বাবা ইব্রাহিম শেখ আর চাচাতো ভাই রিহান শেখ। ঈশিতা মিনমিন করে জানালো, ভালো ভাইয়া। এক্সাম না সামনে, এক্সাম শেষ হলে ঢাকা নিয়ে যাব, শিরশির আপুর সাথে থাকবে। রিয়ান যেন সুযোগ বুঝে নিজের মতামত পেশ করে দিল। সে জানে ঈশিতা গ্রামে থাকলে ডিঙ্গিপনা করেই বেড়াবে, কাউকে মানে না, তাই এটাকে এখন থেকে নাকাল ধরতে হবে। ঈশিতা অবশ্য খুশি হলো। শিশির আপু খুব ভালো, এবার বাংলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে। একসাথে থাকতে পারবে ভেবে আনন্দে আরও কিছু বলল না। আর না বড়রা কেউ কিছু বলল। রিয়ান যে খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নিবে না, সে ভরসা সবার আছে। সবাই গল্পগুজব আড্ডায় খাবার শেষ করে রাতে ঘুমাতে চলে গেল। কাজল ভাই, আপনার নামটা মেয়ের নাম কে রেখেছে বলুন তো? মীরার এমন প্রশ্নে কাজল সহ সবাই থতমত খেল, ইফাত ব্যতীত। সে হু হা করে হেসে উঠল। কাজল অসহায় চোখে রেহানের মুখের দিকে তাকালো। কাজলের মা কাবিরা বেগম। নামটার অর্থ যেমন আনন্দিতা,
ঠিক মানুষটাও তেমন হাসি খুশি আনন্দে থাকে সর্বক্ষণ। তারপর আতিক চৌধুরী আরও শৌখিন মানুষ। স্ত্রীকে তিনি অনেক ভালোবাসা আর আদর রেখেছে, হয়তো এখনও রাখে। কারিরা বেগম এর বিয়ে হয়েছিল অল্প বয়সে, গ্রামের মেয়ে ছিলেন। তবে আতিক চৌধুরী স্ত্রীকে যথেষ্ট সময় দিয়েছে, লেখাপড়া করিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও তিনি কনসিভ করেছিলেন, তখন প্রথম সন্তান। অনুভূতি আনন্দ সব একটু বেশি। শখ করে তিনি 8 মাস চলাকালীন তিনি নাম রেখেছিলেন ওনার ধারণা মতে মেয়ে হওয়ার কথা, তবে হলো ছেলে। পরে এই নামই রাখা হলো। বিশেষ করে আতিক চৌধুরীর স্ত্রীর ইচ্ছেকে প্রাধান্য দিয়েই এই নাম রেখেছে। যদিও কাজল শুনেছে তার মা নাম পরে বদলাতে চেয়েছিলেন, তবে পরবর্তীতে সেটা আর করেনি। বড় হওয়ার পর কাজল অবশ্য প্রথম নামটা নিয়ে টলের শিকার হলো। আস্তে আস্তে সেটা একদম শূন্যের কোঠায় এসে পড়েছে। কিন্তু কাজলের এই নাম নিয়ে কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি। আজ বহুদিন পর এমন প্রশ্নের সম্মুখীন হলো কাজল। কাজল মৃদু হেসে মীরাকে কিছু বলার জন্য উদ্যত হতেই রিহান তার আগেই গম্ভীর স্বরে মীরার প্রশ্নের উত্তরে বলল, সেটা না হয় সময় মতো মামুনিকে জিজ্ঞেস করে নিস। মীরা মুখ ভেঙচি কাটে। জীবনেও পুরুষটা একটু ভালো করে কথা বলল না মীরার সাথে। মীরার দুঃখে দুঃখিত হতে আরও একটা খবর কাজল মীরাকে দিল। রিহান ঢাকা চলে যাবে আজ। আমিও থাকবো না, খুব তাড়াতাড়ি আসাও হবে না। পরীক্ষা না সামনে, মন দিয়ে পড়বে মীরা বেগম। মীরার মনটা খারাপ হয় নিমিষে। রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো রিয়ান উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মীরা এটা দেখে আরো খারাপ লাগে। মানুষটা আবার চলে যাবে, কবে আসবে আবার? মীরার জানতে ইচ্ছে করে, কিন্তু জিজ্ঞেস করলো না। মাথা নিচু করে বলল, দেরি হচ্ছে কাজল ভাই, বাড়ি যাই, আম্মু চিন্তা করবে। কাঠফাটা রোদের মাঝে মীরা রাস্তায় উঠে হাঁটা ধরে। এত সময় তারা মোড়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে বসে। ভালোবাসা অদ্ভুত। এটা কিভাবে কখন হয়ে যাবে যে ভালোবাসবে সে নিজেও বুঝতে পারবে না। ঠিক যেমন রিহান বুঝতে পারেনি 1 বছর আগেও না। যখন গ্রামে ছিল তখন তো একদমই নয়। ঢাকা যাওয়ার পরই না অনুভূতি বুঝতে সক্ষম হলো। কিন্তু এটা না বুঝলেই বুঝি ভালো হতো। বোঝার পরই না বুঝতে পারলো এটার পরিণয় দেওয়া যে খুব সহজ একটা হবে না। শাহনাজের মা মাগরিবের নামাজের পর মীরাদের বাড়িতে এলো। মীরা তখন দাদির সাথে দাদির রুমে। রোকে নামাজ পড়ে জায়ের সাথে বাহিরে এসে বসলো। আবছা অন্ধকার। শাহনাজের মা রয়ে শুয়ে কিছু সময় আলাপ করে রোকের হাবভাব বোঝার চেষ্টা করে। রোকে যে বেশ ফুরফুরে মেজাজে আছে বুঝতে পেরে বলল, আমার এক চাচাতো বোনের ছেলে আছে, বিদেশে থাকে, মেয়ে খোঁজে বিয়ের জন্য। আমাদের শাহনাজের জন্য বলেছিল, কিন্তু শাহনাজের আব্বা রাজি না। সে কি কথা, ভালো ছেলে পাওয়া গেল রাজি হচ্ছে না কেন? মেয়ের বিয়ে দিতে হবে না? রোকেয়া বেগম চিন্তিত কণ্ঠে বলে, শাহনাজের মা খুব বেশি কঠিন নয়, খুব সহজ সরল মনের মানুষ। স্বামী বিদেশে, মেয়েকে নিয়ে গ্রামে, তাকে কেউ একটা খারাপ বলতে পারবে না। সবার সাথে কম বেশি মিশে। রোকেয়া জানে শাহনাজের মা হয়তো অন্য চিন্তা থেকে তার সাথে এসব বলেছে। যদিও সংসারের খুঁটিনাটি সব বিষয় তিনি রোকেয়ার সাথে শেয়ার করে। শাহনাজের মা বলল, যাকে তিনি রাজি না হলে আমি আর কি করব? তা বলছিলাম, আমাদের মীরা তো দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে টিয়ে ধরবা? তাহলে আমি আমার আপার সাথে কথা বলবো। মীরা এদিকে আসছিল। কারেন্ট নেই, ঘরে চার্জার লাইট জ্বলছে, মানুষ দেখা যাচ্ছে না। মীরা শাহনাজের মায়ের কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। মায়ের উত্তর কি হবে ভেবেই মীরার গলা শুকিয়ে আসে। তড়িৎ রিহান ভাইয়ের কথা মনে পড়ল। দূর দূর বুক নিয়ে মায়ের উত্তর শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে দরজার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীরার সামনে পরীক্ষা। রোকেয়া অপকট জানায়, কোনো ভাবনা চিন্তা নেই। মীরা নিশ্চিত হয় না যদি রাজি হয়ে যায় তার মা। এমন নয় সে সুন্দরী নয়, তাকে পাত্র কিংবা মানুষজন দেখলে পছন্দ হবে না। সে সুন্দরী, যথেষ্ট সুন্দরী, লম্বা চেহারা, বডি ফিটনেস সব ভালো, যে কারো নজরে পড়ার মতো সুন্দরী। তার মা রাজি হয়ে গেল। মীরার চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে।
হাত কসলাচ্ছে। শাহনাজের মা ফের বলে উঠল, এক্ষুনি দিতে হবে নাকি? ছেলে দেশে আসতে আরও 3 মাস সময় লাগবে। তুমি শুধু বলো, আগে আগে সব ঠিক করে রাখবো। তোর মা রাজি হয়েছে? মীরা হাঁটতে হাঁটতে জবাব দেয়। না। কি বললো? শাহনাজ ফের কৌতূহল নিয়ে জানতে চাইল। মীরা দাঁড়িয়ে গেল এ পর্যায়ে। আশপাশে তাকিয়ে মানুষ আছে কিনা পর্যবেক্ষণ করে নিল। এখানে তেমন মানুষ নেই। গ্রামের এদিকে তেমন বাড়ি নেই। পিচঢালা রাস্তার এক পাশ দিয়ে ছোটোখাটো একটা খাল বয়ে গিয়েছে, আরেক পাশ দিয়ে ধান ক্ষেত। ধান খেতে দূরে অবশ্য 1-2 মানুষজন দেখা যাচ্ছে, তবে তাদের এদিকে খেয়াল নেই। মীরা গায়ের ওড়নাটা মায়ের মতো করে বড় একখানা ঘোমটা টানলো। ঠোঁটের কোণে হাসি হাসি ভাব নিয়ে রোকেয়া বেগমকে অনুকরণ করে বলল, না ভাবি, আমার মীরাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এখন নেই। আমার মেয়ে লেখাপড়া করবে এটা বলেছে। শেষের কথাটা বলতে গিয়ে ঠিক রোকেয়া বেগমের মতো মুখটা গম্ভীর করে নিল। শাহনাজ উত্তরের চেয়ে মীরার কথা বলার স্টাইল দেখে ফিক করে হেসে দিল। মীরার ঠোঁটেলে নিজেও হাসে। শাহনাজ হাসি হঠাৎ থামিয়ে মীরার গাল টেনে দিয়ে বলল, বেঁচে গেলি। মায়ের ওই বোনের ছেলে বাবার সাথে কাজ করে। বাবার থেকে একটু উপরের লেভেলের, ব্যবহার ভালো না। তাছাড়া বিদেশে যাওয়ার পর খারাপ হয়ে গিয়েছে। যাকে সেসব জেনে আমার কাজ নেই। মীরার হঠাৎ কিছু মনে পড়াই মন খারাপ হয়। শাহনাজ মীরার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারল হয়তো। বলল, টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, তার রেজাল্ট কবে আসবে? পরশুদিন দিয়েছে আপা। রেজাল্ট ভালো আসেনি? মীরার মুখে উত্তর দিতে হলো না। শাহনাজ মীরার মুখ দেখে বুঝিয়ে নিল। এক হাত হালকা করে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না, মন দিয়ে পড়, ফাইনালে ভালো হবে ইনশাল্লাহ। কি করে? মনটা কিছুতেই পড়াই দিতে পারছি না। আজ 45 দিন হয়ে গেল রিহান ভাই গ্রামে আসে না। কোনো খবর নেই মানুষটার। ঠিক আছে কিনা কে জানি। শাহনাজ প্রায় অনেক দিন পর বাড়ি এসেছে। মামা বাড়ি ছিল এতদিন। মাঝে অবশ্য গ্রামে এসেছিল, তবে মীরাদের বাড়ি যাওয়ার সুযোগ পায়নি। গতকাল বাড়ি ফিরেছে, আর আজ সকাল থেকে দুজন একে অপরের সাথে এতদিনের জমা সব কথা উগরে দিচ্ছে। দুপুরের খাবার শাহনাজ মীরার সাথে খেয়েছে, সবসময় এমন হয়। এরপর পরন্ত বিকেল, দুজন হাঁটতে বেরিয়েছে। এখনো গোধূলি শুরু হয়নি। শাহনাজ মীরার মন ভালো করার জন্য উপায় খুঁজে পেয়েও গেল, তবে বুঝতেই পারে না ভালো করতে গিয়ে দ্বিগুণ খারাপ করে দিবে। বলল, বাণিজ্য মেলা বসেছে কলেজের পাশে বুড়ো মাঠটাই। কাল আসার সময় দেখলাম অনেক কিছু আছে, যাবি? আজ 1 সপ্তাহ হয় মেলা বসেছে। রোকেয়া একদিনও মেয়েকে নিয়ে যায়নি। মীরার ইচ্ছে থাকলে মাকে বলার সাহস পায় না। দাদির শরীরটা ইদানিং ভালো যায় না, ডক্টরের কাছে নিয়ে যাবে, সেই জন্য টাকা জমাচ্ছে রোকেয়া। মীরা চায় না এখন আবার কোনো ফাউল খরচ হোক আর মায়ের উপর চাপ পড়ে। মন খারাপ হতে গিয়েও মায়ের কষ্টের কথা মনে পড়ে মন খারাপ হয় না, মন শক্ত করে। লেখাপড়া করে মায়ের পাশে দাঁড়াতে হবে। মায়ের এত পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে ভালো একটা চাকরি নিতে হবে। সায়েন্স থেকে পড়লেও ডক্টর কিংবা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেও তো অনেক টাকার প্রয়োজন। তাই সব দিক বিবেচনা করে যে করেই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। মীরাকে চুপ করে থাকতে দেখি শাহনাজ হয়তো কিছুটা বুঝতে পারে মীরার এমন নীরবতার কারণ, তাই এ বিষয়ে আর কোনো কথা বলে না। কথা ঘুরিয়ে বলল, মীরা চল, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মীরাও ঘাট টেনে উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটে। সরু রাস্তা, রাস্তার দুপাশে গাছ, অদ্ভুত সৌন্দর্য ধরে দিয়েছে ধরণীতে। পরিবেশ মনোমুগ্ধকর। শাহনাজ কথা বলছে, মীরাও সাথে তাল মেলাচ্ছে, হাসছে। এদিকে দূর থেকে ধেয়ে আসা চিরপরিচিত জিপ গাড়িটা কারোর নজরে এলো না। হঠাৎ যখন গাড়ির শব্দে দুজনের সামনে তাকালো, তখন গাড়িটা ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো। মীরা ভয়ে চোখ বন্ধ করে শাহনাজের হাত খামচে ধরে। শাহনাজ প্রথমে ভয় পেল, গাড়িটা দেখে ভয় কেটে যায়। মীরার হাত ধরে বলে উঠল, মীরা সামনে দেখ। মীরা ততক্ষণে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে সামনে গাড়িটা দেখে বিস্ময়
অস্পষ্ট স্বরে বলে উঠল। রিহান ভাই। কাজল গাড়ি থেকে লাফিয়ে নামে। গায়ে জড়ানো শার্টের 3টা বোতাম খোলা থাকে। শার্টের এক পাশ উড়ে সুন্দর বুকখানায় কালো লোমশগুলো উকি ঝুঁকি মারে। সিল্কি চুল এলোমেলো, কপাল পেরিয়ে ভুরু স্পর্শ করে। চিকন ভুরু জোড়ার নিচে চোখগুলো যেন আনন্দে ভরে আছে। চাপদারির ফাঁকে ঠোঁটগুলো হাসির রেখা ঝুলছে। সেগুলো নেড়ে কাজল মীরার সাথে কথা বলতেই শাহনাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কেমন আছো মীরা বেগম? মীরা গাড়ির দিকে তাকিয়েছিল, রিয়ান ভাইকে দেখার চেষ্টা করছিল। তার মধ্যেই হঠাৎ কাজলের প্রশ্নে চমকে ওঠে, অপ্রস্তুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি এখন। মীরার ভুরু কুঁচকে আসে। কাজল শাহনাজের দিকে তাকিয়েছিল। মীরা দৃষ্টি অনুসরণ করতে শাহনাজের লজ্জা মাখা মুখ দেখে ভ্যাপাচাকা খায়। ফের ঘাড় ঘুরিয়ে কাজলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য উদ্যত হতে থমকে গেল। ডাগর ডাগর আখি জোড়া দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রিহান ভাইয়ের দিকে। দৃষ্টি আটকে যায় মীরার এই পুরুষটাকে দেখলে। কথা ভুলে যায়, মুখ ধুকপুক করে। কত সুন্দর মানুষটা, কতটা নজর কাড়া তার চলাফেরা। মীরার এই পুরুষটাকে দেখার বিতৃষ্ণা কোনোদিন আসবে না, বিড়বিড় করে বলেও ফেলে, আপনাকে দেখার বিতৃষ্ণা আমার কোনোদিন জন্মাবে না। রিহান এসে ঠিক কাজলের পাশে মীরার বরাবর দাঁড়ালো। গায়ে সাদা শার্ট, চোখে কালো রঙের একটা সানগ্লাস, যেটা আপাতত রিহান চোখ থেকে খুলে শার্টের বুক বরাবর বোতামে আটকে রাখলো। মীরা দৃষ্টি সরিয়ে গাড়ির দিকে একবার উকি দিয়ে দেখে নিল। গাড়ির সিটে কুচকুচে কালো একটা ব্লেজার। মীরার মস্তিষ্ক তখন প্রশ্ন এলো, রিয়ান ভি কি তাদের বিশাল বড় অফিসে যায়? আজ পায়ে কালো কুচকুচে শু, সবসময় লোফার পায়ে থাকে। শার্ট বা গেঞ্জি যেটাই পরে সেটার উপর থাকে জ্যাকেট। কিন্তু আজ সব পরিবর্তন। তবে কি ঈশিতা যা বলেছি সব সত্যি? রিয়ান ভাই এখন অফিস করে? কত প্রশ্ন, কিন্তু উত্তর জানা হয়েও যেন অজানা। ডিঙ্গি মেয়েদের মতো এমন টই টই করে পুরো গ্রাম ঘুরে বেড়ানোর কথা তোর মা জানে? রিহানের গম্ভীর কণ্ঠে মীরা থতমত খেল। সত্যি রোকেয়া বেগম জানে না ওরা এখানে এসেছে। বলেছে বিকেলটা শাহনাজ আপাতের বাড়িতে থাকবে। তবে সেটা কথা নয়, কথা হচ্ছে রিয়ান ভাই ওকে ডিঙ্কি মেয়ে কেন বলল? সে কি সারাক্ষণ টই টই করে পুরো গ্রাম ঘুরে বেড়ায়? মোটেও না। তবে কেন রিয়ান ভাই এমন একটা অপবাদ দিল তাকে? মীরা প্রতিবাদ করে, বলল, আমি মোটেও পুরো গ্রাম ঘুরে বেড়াই না। আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি। রেহান বিরক্তিকর চাহনিতে দেখে মীরাকে। কাজলের দিকে তাকিয়ে বলে, গাড়িতে বস। সামনে। কাজল প্রশ্ন করে। রেহান শাহনাজের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, দুজনেই। কাজল শাহনাজকে ইশারায় গাড়িতে বসতে বলে। শাহনাজ আর চোখে মীরার দিকে তাকালো, সংকোচ নিয়ে প্রশ্ন করে, কোথায় যাব আমরা? বেশি দূরে না, আশেপাশে কোথাও। সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে দেব। কাজল আশ্বস্ত করে। শাহনাজ পেছনে বসে, কাজল সামনে বসলো। রিয়ান ড্রাইভিং সিটে বসে। মীরা দাঁড়িয়ে থাকে। রিয়ান এটা দেখে গম্ভীর কণ্ঠে বলল, এখনই কি তোকে বসার জন্য নিমন্ত্রণ পত্র দিতে হবে, নাকি কোলে তুলে গাড়িতে বসাতে হবে? ঔষধ রোগের সময় খেলে অমৃত রোগ সেরে গেলে সেটা খেলে তা হয় শরীরের জন্য বিষ। জীবনে একটা সময় চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়। আমাদের কাছেই থাকে জিনিসগুলো, কিন্তু সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ হওয়া ভালো। তখন মীরা কি কিছু বুঝতে পারল রিয়ান ভাইয়ের গম্ভীর কথার মানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। মীরা চুপ করে আছে। রিয়ান দীর্ঘশ্বাস ছাড়ে। সে তো ভেবেছে সে দূরে থাকলে হয়তো মীরা ভালো হবে, কিন্তু না। এই কয়দিনে যা বোঝা গিয়েছে সেটা হচ্ছে লুকিয়ে কিংবা দূরে থেকে নয়, সরাসরি মীরাকে বুঝিয়ে বলে মীরা বুঝবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মীরা। বাবা ছাড়া দুনিয়া বড্ড কঠিন। তারপর একটা ভাই পর্যন্ত নেই। রোকের এত পরিশ্রম সব মীরার জন্য। মীরা নিজেও জানে সেটা, কিন্তু মেয়েটা নিজের অনুভূতির কাছে কি ব্যালেন্স ঠিক রাখতে পারে না। রিয়ান টেস্টের রেজাল্ট দেখেছে, আর আজ অফিস শেষ, সেই জন্যই গ্রামে ছুটে আসা। রিয়ান তপ্ত শ্বাস ফেলে বলে উঠল,
মীরা লিসেন, মীরা লুক অ্যাট মি। আমাকে দেখ, কথা দিচ্ছি আমি শুধু তোমার থাকব, কিন্তু সেটা যদি তুমি চাও সত্যি হয় তবে তোমাকে আমার কথা মানতে হবে। রিয়ানের হঠাৎ এমন কথাই মীরার চোখ কপালে উঠে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে রিহান নামক সুদর্শন পুরুষটার মুখের দিকে, যে আপাতত এলোমেলো, বিধ্বস্ত, ক্লান্ত, কিন্তু এতেও পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে। রিহান আবার বলল, লিসেন মীরা, ফুপিমণি অনেক কষ্ট করছে, তুমি দেখছো তো তোমার জন্য সব। মীরা যেন ঘোরে আছে, এত বড় একটা ঝটকা মস্তিষ্ক নিতে পারল, মন যেন মানতে পারছে না কিংবা বিশ্বাস করতে চাইছে না। রিহান এবার আরও একটু এগিয়ে বসল, ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে। মীরা চমকে উঠল, আশপাশে তাকালো, না, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রিহান গাড়ির ভেতর জ্বলতে থাকা লাইট অফ করে এবার পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেল। আবছা দেখা যাচ্ছে সামনে পুরুষটাকে। মীরার বুক ধুকপুক করে, বলে, আমি এখন থেকে ভালো করে পড়বো রিহান ভাই, কিন্তু মেয়েটা থামে। রিহান ভুরু কুঁচকে নেয়, অস্থির সে, কিছুতেই চায় না তার অবহেলায় তাকে ভালোবাসার অপরাধে মেয়েটার কোনো ক্ষতি হয়। কণ্ঠে অস্থিরতা এনে জিজ্ঞেস করলো, কিন্তু কি বলো? মীরার রিয়ান ভাইয়ের কথা যেন সব স্বপ্ন মনে হচ্ছে। তুমি করে বলছি মানুষটা তাকে, শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। জানতে চাইল, আপনি সত্যি বলছেন? রিয়ান হতভম্ব, কি বলে মেয়েটা? তাকে বিশ্বাস করছে না, নাকি নিজে নিজের কাছে শিওর হতে চাইছে? রিহান দুই অধর বিন্দু ন্যায়গুলো করে নিঃশ্বাস ছাড়ে। তার আচমকাই মনে হলো গরম প্রচুর, শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, কেমন অস্থির অস্থির লাগছে। মুখের সামনে একজোড়া ডাগর ডাগর আঁখি আর চিকন সরু নাকটার নিচের অধর জোড়া ঠোঁটের সামনে খুব নিকটে আছে। এটা দেখে মনে পড়ল গরম লাগার উৎস, যে সে সাথে নিয়ে বসে আছে। গরম লাগারই কথা, এটা অস্বাভাবিক কিছু নয়। রিয়ান মীরাকে আলগোছে ছেড়ে দিল। মীরা নড়ে চড়ে নিজের নির্দিষ্ট স্থানে বসল। রিয়ান স্টিয়ারিংয়ে দুই হাত রাখে, সামনে আপচালোই দূরে থাকা শাহনাজ কাজলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রমাণ চাই? মীরা হ্যাঁ না কিছু বলল না, শুধু রিয়ান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল ভাবলেশীন ভাবে। রিহান নিজের শার্টের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। অন্ধকারে মীরা সেটা দেখল, হয়তো খয়েরি রঙের হবে, তবে পর্যাপ্ত আলো না থাকে সেটা কালো হয়ে চোখে ধরা দিল। রিহান বক্সটা খুলে মীরার সামনে ধরল, চিকচিক করে কিছু জলজল করছে। রিয়ান সেটা হাতে নিতেই লম্বা হয়ে মীরার সামনে ঝুলে পড়ে। মীরা অবাক হয়ে দেখল, দেখে মনে হচ্ছে বেশ দামি একটা অলংকার। মীরা বুঝতে পারছে না রিয়ান ভাই এটা কেন বের করেছে এখন। রিয়ান বক্স রেখে মীরাকে টেনে সামান্য ঘুরিয়ে বসালো, ওনা সরিয়ে গলায় চেনটা পরিয়ে দিল। মীরা পাথরে নাই শক্ত হয়ে খিচে চোখ বন্ধ করে বসে রইল। মিনিট সময় ব্যবধানে কি হলো বিষয়টা বুঝতে পেরে অনুভব করলো রিয়ান ভাই তার মাথায় ফের ওনা তুলে দিচ্ছে। মীরা ঘাড় ফিরিয়ে রিহানের দিকে তাকানোর আগে রিহান বাধা দিল, বলল, তাকাস না, এটা আমার কথা রাখার প্রথম চিহ্ন। দ্বিতীয় চিহ্ন সেটা 2 বছর পর। 2 বছর পর পর আমাদের কোম্পানিতে আজকের তারিখে একটা সার্কুলার দেয়া হবে, আর সেটার মধ্যে পেয়ে যাবি। তাই বলে এটা ভাবিস না কোম্পানি আমার বলে চাকরিটা তোকে এমন দেয়া হবে। এমনটা ভাবলে বোকামি বই আর কিছু না। নিজের যোগ্যতায় তোকে চাকরিটা পেতে হবে। আর তৃতীয় চিহ্ন তার ঠিক 1 মাস আমি তোকে আমার করে নেব। আর যদি ভাবিস বিয়ের পর লেখাপড়া করবি না, শুধু চাকরি করবে, সেটা হবে না। লেখাপড়া করতে হবে, আরও উচ্চ পদে চাকরি নিতে হবে। তার জন্য তোর যতটা সাহায্যের প্রয়োজন সেটা স্বামী হিসেবে রিহান শেখ তোর পাশে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে করবে। মীরা চুপ করে বসে আছে। কেন জানি এত কিছুর পরও মন ভালো হচ্ছে না। কেন মন কু ডাকছে? কেন মনে হচ্ছে রিয়ান ভাইয়ের দেখা সে খুব সহজে পাবে না। আপনি আর গ্রামে আসবেন না রিহান ভাই? আসবো, তুমি বাড়ি যাও মীরা বেগম, শাহনাজ অপেক্ষা করছে।
মীরা কাজলের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে এক পলক রিহানকে দেখে ধীর গতিতে চলে গেল। রিহান চোখ বন্ধ করে বসে থাকে। কাজল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, মীরাকে বলিসনি তুই 2 বছরে? চাই না ও জানুক। রিহান চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল। কাজল অবিশ্বাস্য চোখে তাকালো, অবাক হয়। এসব কোন ধরনের পাগলামি করছে রিহান বুঝতে পারছে। এত বড় একটা খবর আর মেয়েটাকে জানতেও দিবে না। পরে জানতে পারলে কতটা কষ্ট পাবে মেয়েটার। কোনো ধারণা আছে এই ছেলের? কাজল অবাক কণ্ঠে বলল, কিন্তু রিহান, তুই বুঝতে পারছিস না, পরে মেয়েটা এত বড় নিউজ নিতে পারবে না। রিহান চোখ মেলে তাকালো। কাজলকে গাড়িতে বসতে ইশারা করে। কাজল উঠে বসে। কাজল জানে এখন রিহান সিগারেট টানবে, তাই আগে আগে লাইটার এগিয়ে দেয়। রিহান সিগারেট বের করে সেটা আগুন লাগালো। ঠোঁট জোড়া চেপে ধরে 2-3 বার টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। কাজল তাকিয়ে আছে রিহান কি বলবে সেই অপেক্ষায়। রিহান সিগারেট অর্ধেক টানলো। কাজল বসে থাকে চুপ করে। রিহান সিগারেট ফেলে গাড়ি স্টার্ট করে। গন্তব্য তার শেখ বাড়ি। এখান থেকে যেতে 7-8 মিনিট লাগবে। গাড়ি চলে সাই সাই করে। জিপ গাড়ি হওয়ার দরুনে বাতাস একটু বেশি লাগে। গাড়িতে জ্বলতে থাকা ছোট বাতিটা কিছুটা হলদে রঙের। সেই হলদে আলোয় 2 প্রান্ত বয়স্ক যুবকদের কি চমৎকার দেখাচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না। সাদা শার্ট গায়ে পোশটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কাজলের মনে হলো সে যদি মেয়ে হতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে ব্যক্তিত্বের প্রেমে পড়ত। যদিও কথাটা বড্ড হাস্যকর, তবে সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না। সত্যি এটা, রিহান শেখ নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। এখন পাশে যদি কাজলের বদলে একটা সুন্দরী নারী থাকতো, তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যের কাছে নারী নিজেই নিজের সুন্দর রূপকে তুচ্ছ মনে করত। কাজলকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান কি বুঝলো কে জানে। হাসলো সে, তবে মুহূর্তে নিজেকে সামলে নেয়। রয়েছে বলল, এখন জানালে পাগলামি করতো, পরে জানলে তেমন কিছু হবে না। আমি জানি অভিমান করবে, রেগে থাকবে, কিন্তু কোনো ব্যাপার না, সব ঠিক করে নেব আমি। কোথায় ছিলি তোরা? শাহনাজ মিনা দুজনেই চমকে ওঠে। রোকেয়া মাত্র শাহনাজদের বাড়ি থেকে এসেছে। পেছনে রয়েছে শাহনাজের মা। শাহনাজের হাত খামচে ধরে মীরা। মেয়েটা ভয়ে অস্থির। যদি মা কিছু বুঝে ফেলে তাহলে নিশ্চয়ই এবার মারতে মারতে হসপিটাল আবার। শাহনাজ নিজেও ভয়ে আছে। মাথা নিচু করে কি জবাব দিবে সেটার শখ করছিল। তবে হাতে নজর পড়তেই মুখের হাসি ফুটে উঠল। ভাগ্য ভালো কাজল 2টা চিপস আসার সময় কিনে দিয়েছে। শাহনাজ সেটা দেখে রোকেয়া বেগমকে বলে, চাচি চিপস আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। মীরাকে দিয়ে আসতাম, এখন আপনি কষ্ট করে আবার এলেন। দাদি অসুস্থ? আম্মা চিন্তা করছে, তিনি পাঠিয়েছে আমায়। মীরা চল। রোকেয়া শেষের কথাটা বলে মীরার হাত ধরে বলে। মীরা শাহনাজের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। শাহনাজ একটা চিপস মীরার হাতে দিয়ে বাড়ি যাওয়ার ইশারা করে। শাহনাজদের বাড়ি থেকে 1 মিনিট কি 2 মিনিট পরে মীরাদের বাড়ি। রোকেয়া গেট বন্ধ করে দিয়ে মীরাকে বলে, ভিতরে যা, আমি অজু করে আসছি। নামাজটা আজ আর পড়া হলো না। মীরা যায় না, দাঁড়িয়ে থাকে উঠানে। রোকেয়া কলপারে যায়। মীরা মায়ের পেছন পেছন গিয়ে দাঁড়িয়ে থাকে। রোকেয়া দেখে, কিন্তু আর কিছু বলে না। মেয়ে তার বড্ড মা পাগল। আগে বাবা ছিল, বাবা যাওয়ার পরই মায়ের পেছন পেছন ঘুরে। রমজান সে কতবার যে এসেছিল তাকে নিতে, শুধু তাকে নয়, সাথে মীরাকেও। রোকেয়া তখন ভেবেছিল হয়তো স্বামী মারা গিয়েছে, সেজন্য সংসার কিভাবে চলবে সেই জন্য বলে। কিন্তু না, তিনি তো একবার রোকেয়া বেগমকেও বলেছিলেন বিয়ে দিতে চাই, আবার মেয়েকে, নাতনিকে নিজের কাছে রেখে দিবে। রোকেয়া তখন স্বামী হারিয়ে পাগল। বাবা যে মেয়ের জীবনের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত তাকে জানিয়েছিল সেটা রোকেয়া বুঝতে পারলো। বাবা নিজের মেয়ের কথা ভাবলো, কিন্তু মেয়ের কি হবে সেটা তো ভাবেনি। বাবা নেই, আবার মাও বিয়ে করে নিল, আবার বাবাও বিয়ে করে নিলে তার মেয়ের কি হবে? বাবার উপর সেই থেকে রাগটা যেন প্রখর হলো। আরও ভালোবাসার মানুষের শেষ চিহ্ন আঁকড়ে ধরে বাঁচবে।
অন্য কোনো ভাবনা তো তিনি মাথাতেই আনতে পারেননি কখনো। ঘরে এসে দুই মা মেয়ে কমলা বেগমের রুমে গেল। মীরা পড়তে বসলো। রোকেয়া শাশুড়ির সাথে কতক্ষণ কথা বলে আজান দিলে নামাজ পড়তে গেল। কিছু সময় পর কমলা বেগমও চলে গেল। মীরা তখন দুই লাফে নিজের রুমে এলো। দরজা হালকা ভিড়িয়ে নিজের রুমে থাকা ছোট্ট ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। গলা থেকে ওড়নাটা সরিয়ে বস্তুটা পেছনের দিক থেকে ঘুরিয়ে সামনে আনলো। একটা স্বর্ণের চেন, তাতে আবার একটা লকেট। সেটাই কি সুন্দর করে খোদাই করে রিহান মীরা লেখা। প্রথমে রিহান, তারপর মীরা। ইংরেজিতে গুটি গুটি লেখা অক্ষরগুলো কি আকর্ষণীয় লাগছে। মীরার বেশ পছন্দ হলো। তবে এটার দাম যে অনেক বেশি, মীরার সে ব্যাপারে একটু সন্দেহ নেই। তার কারণ কিছুদিন আগে রোকেয়া শাশুড়ির আগের জিনিসগুলো বেচে দিয়ে নতুন আর স্বর্ণ তাতে যোগ করে দিয়ে বেশ বড়সড় করে একজোড়া দুল গড়িয়ে দিয়েছে। তাতে সব মিলিয়ে 40,000-এর মতো লেগেছে। আর এটা তো তার চেয়েও অনেক বড়, ভারী, শক্তপোক্ত একটা চেন সহ লকেট। মীরা নিশ্চিত এটা লাখ টাকার জিনিস। কিন্তু এটা দিয়ে সে কি করবে? মা যদি দেখে ফেলে? মীরা এবার ভাবলো খুলে রাখবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সেটা করলে মায়ের হাতে নিশ্চিত পড়বে। সুরক্ষিত স্থান থাকলেও রোকেয়া বেগম মাঝে মাঝে মীরার ঘর গুছিয়ে দেন। আর যখন এটা হাতে পড়ে, মীরা কি জবাব দেবে? সুরক্ষিত স্থান যদি এই চেনের জন্য হয়ে থাকে, সেটা শুধু নিজের শরীর। গলায় পরে পিঠের দিকে দিয়ে রাখলে কারোর নজরে আসবে না। আর গায়ের ওড়না তো সবসময়ই থাকে। রোকেয়ার ডাকে মীরার ভাবনার ইতি ঘটে। দ্রুত চেন জামার ভিতরে রেখে ওড়না দিয়ে শরীর ঢেকে রুম থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেতে বসে মীরার অল্প গরম লাগে, ওড়না খুলে রাখে, কিন্তু আজার সেটা করতে গেল না। রোকেয়া মেয়ের পা থেকে মাথা অবধি সবটাই চিনে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, তবে কিছু বলল না। খাবার শেষ আজ মীরা নিজেই রুমে গিয়ে শুয়ে পড়ে। রোকেয়া মেয়ের চাল চলন যেন আজ ঠিক লাগলো না। যে মেয়ে ভয়ে এক রুম থেকে অন্য রুমে যায় না, আর আজ সে মেয়ে আলাদা রুমে শুয়েছে। আজ কিছুদিন ধরে মীরার ব্যবহারে বেশি সুবিধা ঠেকছে না। ভাবলো মেয়েকে আরো চোখে চোখে রাখতে হবে। আজ 2 দিন হয়েছে কাজল আর রিহান দেশে নেই। ঈশিতা জানে না তারা কোন দেশে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার এটা যে তাকে কেউ বলে না। ঈশিতার মা থেকে শুরু করে মামি কেউ বাদ রাখেনি জিজ্ঞেস করতে, কিন্তু কেউ বলে না। শিশির লিভিং রুমে বসে আছে, হাতের নখে লেল পালিশ দিচ্ছে। চুলগুলো অল্প বাদামি রঙের, চোখ জোড়া টানা টানা, নাকটা সামান্য চ্যাপটা, ঠোঁট চিকন, হাসলে গালে টোল পড়ে। কি দারুণ মায়াবী লাগে। ঈশিতা তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেমন এখন তাকিয়ে আছে। সিমসাম গরনের শরীরটাই কালো একটা পাকিস্তানি 3 পিস, হয়তো ভার্সিটির জন্য রেডি হয়ে এসেছে। ঈশিতা সব ভাবনা বাদ রেখে আসল কথা জিজ্ঞেস করলো। শিশির আপু, কাজল ভাইয়া আর রিয়ান ভাইয়া কোন দেশে গেল? বলছে না কেন কেউ আমায়? শিশির মাথা তুলে একবার দেখলো ঈশিতাকে, পরপরই মাথাটা নিচু করে নিজের কাজ করতে করতে বলে, বাচ্চা মানুষদের এত কিছু জানতে হয় না বাবু। তুই আম্মুর কাছে যা, তোর ফর্ম তুলতে যেতে হবে। তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে নে। ঈশিতা জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। রিয়ানের কথা অনুযায়ী ঈশিতাকে ঢাকা আতিক চৌধুরীর বাড়িতে রাখা হয়েছে। রেজাল্ট দিয়েছে বেশ কিছুদিন হলো। বর্তমানে ভর্তির আবেদন টপকে ঈশিতা এখানকার একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আজ যাচ্ছে ভর্তি হতে। সেই খুশিতেই কথা বাড়ল না ঈশিতা। ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় অবশ্য একজন সার্ভেন্টের সাথে ধাক্কা খেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে চশমা ঠেলে চোখ দিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাড়িতে এত সার্ভেন্ট থাকলে তাদের সাথে দিনে 2-4 বার করে ধাক্কা খেয়ে পেট ভরে যাবে, খাবার খাওয়ার প্রয়োজন হবে না। সার্ভেন্ট থতমত খেল। শিশির ঈশিতার কথা শুনতে পেয়ে শব্দ করে হেসে উঠল। রান্নাঘর থেকে কাবিরা বেগম মেয়ের হাসির শব্দ শুনে ছুটে এলেন। ঈশিতা তখন বোকাশোকা চোখে তাকিয়ে আছে শিশিরের দিকে। কাবিরা বেগম প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। শিশির হাসি থামিয়ে কোনো রকমে বলল,
তোমার মেয়ে চোখে দেখে না, এখন যতদূর সার্ভেন্টের। কারিরা বেগম মেয়ের কথা শুনে কিছু বুঝতে পারে না, তবে কথা বাড়ানোর সময় নেই। আতিক চৌধুরী বাড়ি আসছে আজ অনেকদিন পর, তাই ওনার জন্য রান্না সব কারিরা বেগম করেছে। ঈশিতাকে টেনে ডাইনিংয়ে নিয়ে চলে গেল। তখন শিশির তখনও হাসছে। লিভিং রুম সম্পূর্ণ ফাঁকা। ইফাত মাত্রই ঘুম থেকে উঠেছে। আজ সে গ্রামে ফিরে যাবে। অনেকদিন হয় এখানে। যাওয়ার আগে একবার একটা মেয়ের সাথে দেখা করবে। অবশ্য মেয়ে বলা চলে না, এটা ইফাদের 17 নম্বর গার্লফ্রেন্ড। এটাকে পটিয়েছে আজ 12 দিন। এটার সাথে একবারও দেখা হয়নি, আজ প্রথম দেখা করবে। তাই একেবারে রেডি হয়ে নিচে এসে শিশিরকে হাসতে দেখে ভুরু কুঁচকে নিল। কপালে ভাঁজ ফেলে শার্টের হাতা ফোল্ড করতে করতে জিজ্ঞেস করলো, একা একা এভাবে পেত্নির মতো হাসছিস কেন? তোমার আমাকে পেটনি কোন দিক দিয়ে মনে হয়? আমার মতো সুন্দরী একটা মেয়েকে তুমি এসব বলার সাহস কই পাও? জানো তুমি আমার পিছনে কত ছেলে ঘোরে? শুধু বাবার জন্য সাহস পাই। আর আগে এটা বলো, তুমি এভাবে সাজুগুজু করে যাচ্ছ কোথায়? পেছনে ঘুরে সামনে তো আসার সাহস নেই। আর আমি আজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। দোয়া কর, ছবিতে যেমন সুন্দর দেখায় বাস্তবে যদি এমন সুন্দর হয়, রুম ডেট আজ ফাইনাল করেই আসবো। ইফাদের কথায় হঠাৎ মন খারাপ হয় শিশিরের। বুকের ভিতর সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করে। কারণ জানে নেই। ছোট করে জবাবে শুধু হ্যাঁ বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ইফাত অবাক হলো, তবে বিশেষ পাত্তা দিল না ব্যাপারটা। তার ভাবনায় এখন তার নতুন গার্লফ্রেন্ড। শাহনাজ মীরা একসাথে বসে আছে। কমলা বেগম বেগুন গাছের পাতা কাটছে। হলুদ বর্ণ ধারণ করেছে, তেমন সব পাতা ছাঁটাই করছে। মীরা দাদির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কাজ দেখছে। শাহনাজ জানে মীরা উপরে উপরে নিজেকে যতই শক্ত দেখাক, ভিতরে ভিতরে মেয়েটা ততটাই ভঙ্গুর। আজ 15 দিনের বেশি সময় হতে চলে। রিয়ান কাজল কারোরই কোনো খবর নেই। ইফাত ভাই আজ বাড়ি ফিরবে, শাহনাজ খবর পেয়েছে। মীরাকে বলল, মীরা, ইফাত ভাই আজ গ্রামে ফিরবে, আমার সাথে কথা হয়েছে। ও। মীরা শান্ত কণ্ঠে বলে। শাহনাজ অবাক হয়, আবার বলে, হয়তো কাজে বেশি ব্যস্ত রিহান ভাই। চিন্তা করিস না, দেখবি সময় করে 2-1 দিনের মধ্যে চলে আসবে। শাহনাজ কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা ধরে আসা গলায় বলে, আসবে না, আসবে না, আসবে না, মিথ্যা বলেছে আমায়। সুইজারল্যান্ড চলে গেছে 2 বছর শিশির আপুর মামার বাসায়, সেখানে থাকবে। শিশির আপুর মামাতো বোন আছে, অনেক সুন্দরী। ওই বিদেশিনী রিহান ভাইকে পছন্দ করে, আমাকে ঈশিতা বলেছে। যদি ওই মেয়েকে ভালোবেসে আমাকে ভুলে যায় রিহান ভাই। মীরা, রিহান ভাই কথা বল। মীরা অসুস্থ চোখ জোড়া অনেক কষ্টে খুলল। পিট পিট করে তাকিয়ে রইল শাহনাজের দিকে। শাহনাজের বড়ই মায়া হয়। ভেতরে ভেতরে চাপা কষ্টে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুদিন পর পরীক্ষা মেয়েটার, অথচ এমন একটা সময়ে মেয়েটা অসুস্থ হয়ে গেল। হলো তো হলো, যেন তেন অসুস্থ নয়, একেবারে হসপিটালে ভর্তি হতে হলো। কাল রাতের অবস্থা খুব খারাপ ছিল, জ্বরে জ্ঞান হারিয়েছিল। রোকেয়া বেগম শাহনাজের কাছে ফোন করার পরই শাহনাজ নিজের মাকে নিয়ে মোড়ের কাছ থেকে গাড়ি নিয়ে গেল। তারপর সরকারিতে নিয়ে এলে জ্বর কমার ইঞ্জেকশন দিল। সকালে রোকেয়া মেয়েকে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করিয়েছে, এখন স্যালাইন চলছে। রোকেয়া শাহনাজকে দিয়ে স্কুলে গিয়েছে, ছুটি নিয়ে চলে আসবে বলেছে। মীরা ফোন ধরছে না। এদিকে রোকেয়া বেগম যখন তখন চলে আসতে পারে। শাহনাজ এবার তাগাদে দিল মীরাকে। বিদেশে একটা নম্বর থেকে কল এসেছে। শাহনাজ তখনই বুঝেছিল প্রেমিক পুরুষ কল করেছে। নিজের প্রেয়সীর খবর যে তার কান অবধি পৌঁছে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রিয়ান কোনো কথা বলছে না, চুপ করে আছে। শাহনাজ মীরার কানে ধরল ফোনটা। মীরা আলগোছে চোখ বন্ধ করে নেয়। পোস্টার ভারী নিঃশ্বাসের শব্দ মীরার ফোনের এ প্রান্ত থেকেও অনুভব করতে পারছে, কিন্তু কোনো কথা বলবে না। কোনো কেন করলো এমন? 2 বছর তো একবারও দেখা হবে না, এমনটা সেদিন বলেনি। কিংবা এত দূর দেশে যে গেল সেটাও একবারও বলে গেল না। 15 শুরু যেদিন হলো সেদিনই তাদের শেষ দেখা হলো। মীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শাহনাজ একটা টিস্যু হাতে সেটা মুছে দিল। মীরার ভালো হাতটা টেনে
ফোনটার উপর রেখে ইশারায় কথা বলতে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মীরা ফোন কানে ধরে রইল। কত সময় কাটলো কেউ হিসাব করলো না। শুধু গভীর নিঃশ্বাসের প্রখরতা একে অপরের শুনতে পেল। রিয়ান অনেক সময় পর শান্ত স্বরে ডাকলো, জান। ইস, কি ছিল এই ডাকে? মীরা যে বুকের ভেতর এপর ওপর হয়ে বিঁধল। 15 পর প্রেমিক পুরুষ প্রথমবারে নাই তার প্রেয়সীকে কিছু বলে সম্বোধন করলো। মীরার বুকের ভেতর শুকানো অনুভূতি হলো, কিন্তু মস্তিষ্ক বেইমানি করলো, সাড়া দিল না এত মধুর ডাকে। রিয়ান ও প্রান্ত থেকে কি বুঝলো তার প্রেয়সী অভিমান করেছে, দগ্ধ হয়েছে তার বক্ষ। কোমল হৃদয়খানি আঘাত সে নিজের হাতেই করেছে। অপরাধী সে। গোপনে রাখা প্রেম সেটা আবার নিবেদন করেই চলে এসেছে। 1.5 মাস কোনো যোগাযোগ করেনি। দীর্ঘ একটা নিঃশ্বাস টানে। যোগাযোগ করলে কি সে এত সময় এখানে থাকতে পারত? কখনো না। এই তো এখন একটু নিঃশ্বাসটাকে পাগল করছে। ছুটে চলে আসতে মন চাইতো। অসুস্থ প্রেয়সীকে শক্ত করে বুকে আগলে নিতে হৃদয় ব্যাকুল হচ্ছে। পাগল প্রায় রেহান নিজেকে শান্ত করতে পারছে না। শেষ মীরাকে ধমক দিয়ে বলে উঠল। মীরা একটুও ভয় পেল না সেই ধমক। পাবি কি করে? ধমকে যে রোজগার নেই সেই গম্ভীর রাগী ভাব ছিল না। রেহান অবাক হলো। সে পরাজিত সৈন্যের ন্যায় মাথা নিচু করে। উদম শরীরে দৃষ্টি পড়তে বক্ষদেশে পীড়া অনুভব করে। এখানে থাকা নারী থাকে, এখানে একটা নারী থাকে বুকের বাঁ পাশটায়। সে নারী তো কিশোরী, 18 তো হয়নি এখন। যুবতী হলে রিয়ান ঘুরে তুলবে তাকে। রিয়ান রয়েস হয়ে ফের জিজ্ঞেস করলো, কথা বলবি না জান? মীরা জবাব দেয় না এবারও। চুপ করে পুরুষটার স্বর অনুভব করে। কতদিন পরে শুনছে সেই গম্ভীর কণ্ঠ। তৃষ্ণা এখনো মেটেনি, চোখ বন্ধ করে পড়ে রয়। রিয়ান এবার গম্ভীর হলো। মেয়েটা কি বেশি বাড়াবাড়ি করছে না? এবার রাগ চড়ে মাথায়। গম্ভীর চাপা স্বরে প্রশ্ন করলো, অসুস্থ হওয়া কি খুব জরুরি ছিল? মীরা মুখ খুলে এবার। পুরুষটা নিজের কন্ট্রোল হারাচ্ছে। মীরার চোখের কানিশ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোখ বন্ধ রেখে বহু কষ্টে পড়ল। তার অনুপস্থিতিতে আমার বুক তৃষ্ণায় ফেটে চলছে। তার নৈশব্দে বিদায়ে অসুস্থ আমার মন। তাপমাত্রা বাড়লো শরীরে, অথচ সবাই বলল আমার জ্বর হয়েছে। সত্যি কি আমার জ্বর হয়েছে? আমি এলে সুস্থ হবি? রেহান জিজ্ঞেস করলো। মীরা হাসলো। তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে পুরুষটা। সে এলে নিশ্চিত মীরা সুস্থ হবে। কিন্তু যেই ধোকাটা দিয়েছে, মীরার মন অভিমানে টইটুম্বুর। জবাব দিল না কোনো রকম। রিহান হতাশার স্বরে আবার বলে, এমনটা কথা ছিল না জান। পড়ালেখা করবি মন দিয়ে বলেছিলি আমায়। আমার কিছু ভালো লাগে না রিহান ভাই। আপনি কেন আমায় আগে বলেননি আপনি সুইজারল্যান্ড চলে যাবেন? মীরা হু হু করে কান্না করে দেয়। তার কেন পুরুষটাকে এত কাছে পেতে ইচ্ছে করে, সবসময় চোখের সামনে বসিয়ে রাখতে মনে করে। রিয়ান চোখ মুখ শক্ত করে বসে রইল। যেই কাজে গিয়েছিল মোটামুটি ভালো এগিয়েছে। যদি সম্ভব হয় দ্রুত ফিরে আসবে। রিহান জানে মীরা যথেষ্ট ভালো স্টুডেন্ট। শুধু আবেগ ভালোবাসা যাই হোক, মেয়েটা চাপটা সহ্য করতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন মন খুলে কথা বলার জন্য একটা ফ্রেন্ড, যাকে সব বলা যাবে। শেয়ানাজের কাছে মীরা সব বলে, কিন্তু কাছের কাউকে বলতে পারলে মেয়েটা সারাক্ষণ ভয় আতঙ্কে থাকবে না। রিয়ান কিভাবে প্রশ্ন করলো, এক্সাম প্রিপারেশন ভালো? সব কমপ্লিট। মীরা উত্তর দেয়, সুইজারল্যান্ড এখন একদম সকাল। কাজল এখনও ঘুমিয়ে আছে, গায়ে পোস্টার কমফোর্টার জড়ানো। অতপর মীরাকে বলল, মেডিসিনের শরীরের যত্ন নিবে। আমার মীরাকে আমি সুস্থ চাই। সেটা তুই কিভাবে আমারটা আমায় ফেরত দিবি আমার জানার প্রয়োজন নেই। রিহান কল কাটে। মীরা চোখ বন্ধ করে আছে। ফোন কাটার পরও মীরা ফোন কানে ধরে আছে। এই কথাটা বলে যেন তৃষ্ণা মেটবার বদলে পারল। চোখ বন্ধ করে পোস্টটাকে অনুভব করার চেষ্টা করে। হঠাৎ কিছু মনে পড়তে চমকে উঠল। তড়িঘড়ি করে গলায় হাত দিল। একই, কোথায় সেই চেন? নেই। মীরা অস্থির হয়ে শোয়া থেকে কোনোরকম এক হাতের সাহায্যে উঠে বসে আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ রোকেয়া বেগম দরজা দিয়ে কেবিনের ভেতর প্রবেশ করতে করতে শান্ত স্বাভাবিক কণ্ঠে জানায়, ওটা আমার কাছে, কাল রাতেই খুলে রেখেছি। মীরা থতমত খেয়ে চুপ করে বসে রইল। তো শব্দ করে না।
ভেতরে ভেতরে ভয়ে মরিয়া। মা এত শান্ত কিভাবে? একবারও জিজ্ঞেস করলো না এত দামি একটা জিনিস মেয়ে পেলো কোথায়? মীরা চোখ তুলে দেখলো শাহনাজ পেছনে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। রোকেয়া বেগম বেড থেকে ফোনটা তুলে শাহনাজের হাতে দিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন? বস। শাহনাজ ভীতু চোখে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। রোকেয়া মেয়ের হাতে স্যালাইন খুলে শেষ হয়েছে সেটা পাশের ঝুড়িতে সব গুছিয়ে একটা ব্যাগ নিল। ওষুধপত্র সব শাহনাজের কাছে দিয়ে মেয়েকে ধরে বাইরে নিয়ে এলো। বিল পে করে সিএনজি করে বাড়ি ফেল মীরা। পুরোটা সময় আতঙ্কে রইল। বাড়ি এসে রোকেয়া খুব স্বাভাবিকভাবে মেয়ের গা মুছিয়ে দিল, কাপড় পাল্টে দিয়ে মেয়ের জামা কাপড় ধুয়ে দিল। তারপর মেয়ের জন্য আলু ভাজি করতে গেল। মীরার জ্বর হলেই ঝাল ঝাল আলু ভাজি দিয়ে ভাত খেতে চাই। কমলা বেগম মীরার কাছে কমলা বেগম কত সময় বসে রইল। দুর্বল শরীর দুর্বল, তাই কমলা বেগম নাতনিকে ধরে রুমে দিয়ে নিজেও বাহিরে এলো। বাড়িতে করা সব রকম সবজি দিয়ে তাদের মাসের পর মাস চলে। তরকারি খুব একটা কেনার প্রয়োজন হয় না। রোকেয়া বেগমকে বলে বলে মৌসুমের সবজি গাছ কিনে এনে লাগে কমলা বেগম, আর তা দিয়ে তাদের সংসারের কাঁচা বাজার চলে। রিহান কি বলল? দেশে কবে আসবে? মীরা শুয়েছিল। মায়ের প্রশ্নে এক ঝটকে শোয়া থেকে বসে গেল। রোকেয়া ভাতের প্লেট হাতে বিছানায় এসে বসল। মীরা কিছু সময়ের জন্য ভাবল সে ভুল শুনেছে, কিন্তু না। রোকেয়া মীরাকে ভুল প্রমাণ করে আবার একই প্রশ্ন করলো, কবে আসবে বলছিস না কেন? আম্মা, মীরার চোখে স্পষ্ট ভয়, হয়তো বয়স কম সেই জন্য। রোকেয়া বেগম মেয়ের মুখে ভাত দেয়। মীরা বসে থাকে স্তব্ধ হয়ে। রোকেয়া বলে, তোর বাবার আর আমার যখন সম্পর্ক তখন এ বছরের বেশি হবে। তোর নানা যান জেনে গেল। আমায় জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম, লজ্জায় অস্তিত্বে বড় ভাবির কাছে কথাখানি স্বীকার করেছিলাম। রোকেয়া মেয়ের সরল চাহনি চোখের তারাই তাকিয়ে থাকে। সরল এই চোখ জয়ে দুঃখ কষ্ট রোকেয়া কোনোদিন দেখতে চায়নি। মীরার বাবা যখন বেঁচে ছিলেন মীরাকে কোনো রাজকন্যা চেয়ে কম কিছু ভাবেনি। মেয়ে কাঁদলে পাগল হতো। মায়ের চেয়ে বেশি বাবা হয়ে তিনি মেয়ের যত্ন করেছেন। রোকেয়ার চোখের কোণে জল জমা হয়। কত সুন্দর না ছিল তখন। হঠাৎ সব একটা মানুষের বিদায়, সব কিছু এলোমেলো হয়ে গেল। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে রোকেয়া। মেয়ের চোখে চোখ রেখে বলে উঠল, কাউকে ভালোবাসলে ভয় পাওয়া উচিত। সেটা শুধু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। এটা ব্যতীত অন্য কোনো কিছুতে ভয় পেলে নিজের ভালোবাসা হারাতে হবে নিশ্চিত। রিয়া কল করেছে, একটু কথা বলবি? মীরা পড়তে বসে আছে। রোকেয়া তখন ফোন হাতে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে। হাতের বাটন ফোনটা বেজে চলেছে অনবরত। মীরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে ফের বইয়ের দিকে তাকালো। বইয়ের পাতা উল্টায়, দৃষ্টি সেখানে নিবদ্ধ রেখে নাচক করে দেয়। আম্মা, কল বেজে কেটে গেল। রোকেয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মেয়ে তার মন শক্ত করেছে নিজের অবস্থান ধরে রাখতে, কিংবা কখনো কখনো সেই স্থান আরো শক্ত করতে। আমাদের কিছু অভ্যাস বদলাতে হয়। কারোর কাছে নিজেকে মূল্যহীন প্রমাণ করার কোনো মানেই হয় না। আগে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। রোকেয়া মেয়েকে বুঝিয়েছে। মীরা যেন এমন একটা মানুষ প্রয়োজন ছিল যে খুব কাছে তাকে বোঝাবে। রোকেয়া বেগম বলল, আচ্ছা পর। অতঃপর তিনি চলে গেল। মীরার চোখগুলো লাল, ঠোঁটগুলো কাঁপছে। কত কষ্ট এই না শব্দটা সে মুক্তি বের করেছে একমাত্র মীরার মন জানে। কিন্তু এতে করে যদি মীরার একটু ভালো হয় তবে তাই করবে মীরা। রোকেয়া মেয়ের এই কদিনে এত সেবা যত্ন করেছি। মীরা খুব দ্রুত সুস্থ হয়েছে। রাত 11:30 বাজে। রোকেয়া বেগম দুধের গ্লাস হাতে মীরার কক্ষে এলো। মেয়েকে জোর করে খাইয়ে দিল। ঘুমোতে বলে তিনি নিজের রুমে গেল। মীরা লাইট অফ করে শুয়ে পড়ল। পরীক্ষার আগের রাতে বেশি রাত জাগতে নেই, নয়তো এক্সাম হলে শরীর খারাপ করবে। রোজকার নেই রোকেয়া বেগম একদম সকালে রান্না শেষ করলো। আজ স্কুল থেকে ছুটি নিয়েছে। মেয়ের প্রথম পরীক্ষা, আর তিনি যাবে না তা কি করে হয়। রান্না শেষ। শাশুড়ি আর মেয়েকে নিয়ে খাবার খেলো। মীরা সব গুছিয়ে রেখেছে। খাবারের পর আস্তে ধীরে রেডি হয়ে নিল। গোসল করেছে মীরা। লম্বা চুলগুলো ভেজা। রোকেয়া মেয়ের চুল মুছে দেয়।
10টা থেকে পরীক্ষা শুরু, 9টা বাজে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। প্রথম দিন একটু আগে যাওয়াই ভালো, তারপর সিট পড়েছে অন্য একটা কলেজে। 10টা বাজার 30 মিনিট আগেই মীরা কলেজের ভেতর ঢুকে গেল। রোকেয়া বসে অপেক্ষা করতে লাগলো। শাহনাজের একটা ক্লাস আছে, 9টা বাজে শেষ হবে। শাহনাজ ক্লাস শেষ হলেই চলে আসবে। রোকেয়া কলেজের পাশে থাকা বড় পুকুরের ঘাটটার দিকে গেল। সেখানে অনেক গার্ডিয়ান বসে আছে, পাশে একটা মসজিদও আছে। রোকেয়া ফোন বের করে শাহনাজকে কল করে ঠিকানা দিয়ে অন্য আরও এক মহিলা আছে তাদের সাথে আলাপ পরিচয় হলেন। পাক্কা 3.5 ঘন্টা অপেক্ষা করার পর মীরা বেরিয়ে এলো। মুখে তার গম্ভীর, দেখে বোঝার উপায় নেই পরীক্ষা কি ভালো হয়েছে না খারাপ। রোকেয়া চিন্তিত। শাহনাজ অধর কামড়ে ধরে ভাবুক হয়। ওর পরীক্ষা ভালো হলো ওর মুখ এমন থাকে, কিন্তু মীরার মুখ এমন দেখাচ্ছে সেটার কারণ কি বুঝতে পারছে না। রোকেয়া শাহনাজ ভিড় ঠেলে মীরার কাছে গেল। মীরা বহু নির্বাচনী প্রশ্নপত্র শাহনাজের হাতে দিল। শাহনাজ কয়েকটা দেখলো, যেগুলো মীরা সঠিক দিয়েছে, আর যেগুলো পায় না সেগুলো নেটে দেখলো। 3টা ভুল আর বাকি সবগুলো ঠিক দাগিয়েছে। রোকেয়া বেগম মেয়ের জন্য আগে থেকে পানি আর একটা কেকের প্যাকেট কিনে রেখেছে। মীরাকে এক পাশে নিয়ে পানি দিল। মীরা পানি খেয়ে এক পিস কেক খেলো। শাহনাজ মীরার খাবার শেষে ফুচকার দোকানে গেল। 3 জন মিলে ফুচকা খেলো। সময় খুব দ্রুত চলে। দেখতে দেখতে কিভাবে যে মীরার পরীক্ষা শেষ হয়ে গেল। আজ শেষ পরীক্ষা, তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে। রোকেয়া আজ আসেনি, স্কুলে পরীক্ষা চলে, সেজন্য আসা সম্ভব নয়। শাহনাজ নিতে আসবে মীরাকে। মীরা পরীক্ষা শেষে বাহিরে এসে দাঁড়ালো। হাতের ঘড়িতে সময় দেখলো। সময় এখন 1টা বাজে। চক্ষু ঘুরিয়ে এদিক সেদিক তাকাতেই সামনে পুকুর পাড়ে দৃষ্টি গেল। মুহূর্তেই চোখে মুখে অবিশ্বাস্য এক সাপ ফুটে উঠল। নিজের দেখার ভুল ভেবে অন্য পাশে তাকলো, তবে আর চোখে সেদিকে ঠিক লক্ষ্য রাখলো। মিনিটখানেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন পুকুর পাড়ে দাঁড়ানো জিপ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন অবাক হলো। সত্যি কি সে যা ভাবছে তাই হয়েছে, নাকি ভ্রম? কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা মানুষ সুইজারল্যান্ড থেকে কি করে এখানে আসবে? নাকি ইফাত ভাই? মীরার ভাবনার মাঝে মীরা কিছু বুঝে ওঠার আগে জিপ গাড়িটা খুব দ্রুত ওর সামনে চলে এলো। এতটাই দ্রুত বেগে এসেছে যে মীরা ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছু সময় ব্যবধানে যখন কোনো রকম আভাস অপর প্রান্ত থেকে পেল না, তখনই চোখ মেলে তাকালো। পিট পিট করে তাকিয়ে গাড়িতে বসা পুরুষটাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়। মুহূর্তে মীরা খুব পানির তৃষ্ণা অনুভব করলো। 4 মাস পর মানুষটার সামনাসামনি দেখা পেল। মীরার বুকের ভেতর দিম দিম করছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যিটা তো আর বদলে যাবে না। সত্যি এটাই। রিয়ান শেখ বসে আছে জিপ গাড়িটায়, দৃষ্টি তার সামনের দিকে স্থির, মুখের আদল কঠোর, জল শক্ত করে সামনে তাকিয়ে আছে। মীরা আস্তে করে শুকনো ঢোক গিলে। এতদিন সাহস করে মানুষটাকে অবহেলা তো করেছে, কিন্তু এর পরিণয় কি হতে পারে মীরার কোনো একবারও মাথায় এলো না। পরক্ষণে মীরার মনে হলো সে কি সব ভাবছে। এমনটা তো কথা ছিল না। সে নিজেকে শক্ত করেছে, তবে এখন কেন ভেঙে যাচ্ছে আবার? নিজের ভয়কে আড়াল রেখে মীরা হাসার চেষ্টা করে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার না 2 বছর পর আসার কথা রিহান ভাই? চুপ, একদম চুপ। একটা কথা বলবি না। গাড়িতে বস। মীরা মৃদু কেঁপে উঠল। চোখ পিট পিট করে এদিক ওদিক তাকালো। শাহনাজ আপা আসেনি। মীরা বিরক্ত হলো। কেন যে এই মহিলা এখনো আসছে না মীরা ভেবে পায় না। মীরা অস্থির হয় পুরুষটার মুখের দিকে তাকিয়ে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করে, তবে উপরে উপরে সে নিজেকে ঠিক সামলে নিল। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি গাড়ি নিয়ে যেতে পারবো রিহান ভাই, আপনি বাড়ি যান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে, বিশ্রাম করুন, আমরা পরে দেখা করব। রিহান ক্ষেপে উঠল। রক্ত চক্ষু মীরার দিকে তাকালো। মীরার অন্তরাত্মা সেই মুহূর্তে দেহ ছেড়ে বেরিয়ে আসার জোগাড় হয়। রিহান রাগে হিসহিস করছে। তার মন দেহের সব এই মুহূর্তে আগুনে জ্বলছে, যা এই মুহূর্তে মীরাকেও জ্বালাতে চাইছে। কিন্তু রিহান বরাবরের মতো দাঁতের দাঁত চেপে রাগ হজম করে। এই মেয়ের সাথে সে কোনো রকম উল্টাপাল্টা কিছু করতে চায় না।
মীরা রিহানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে একবার ভাবলো চলে যাবে এখান থেকে, কিন্তু রিহানের কথাই সেটার হলো না। আমি ভীষণ ক্লান্ত জান, একটু শান্তি দে, এরপর না হয় তোর যা শাস্তি দেওয়ার দিবি। মীরার বুক ভারী হয়ে আসে। এভাবে বলছে কেন পুরুষটা? মীরার বুঝি কষ্ট হয় না? এত মায়া আদরের কথা কেন বলে? একটু কি জোর করতে পারে না? ভালোবাসার মানুষ অভিমান করলে যে তার অভিমান বুঝতে হবে।